সুপ্রভাত বন্ধুরা, আজ 12 জুলাই শনিবার। শুরু করছি চিন্তনের মুখ্য বার্তা। আজকের আন্তর্জাতিক খবর। স্বাস্থ্যকেন্দ্রে অসুস্থ শিশুদের গুলি গাজায়, গণহত্যা বলায় ট্রাম্পের রোষে রাষ্ট্রসংঘের প্রতিবেদক। শিশুদের নিয়ে অভিভাবকরা দাঁড়িয়েছিলেন স্বাস্থ্যকেন্দ্রের সামনে, বেশিরভাগই অপুষ্টিজনিত বিভিন্ন রোগের শিকার। সেই সারিতেও গুলি চালিয়েছে ইসরায়েলের সেনা। মধ্য গাজার দের আল বালায় বর্বর এই আক্রমণে বিশদে জানিয়েছেন চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীরা। গাজার আল আকসা হাসপাতাল সংবাদ মাধ্যমে জানিয়েছে গুলিতে নিহতের সংখ্যা 15। তার মধ্যে রয়েছে 8 শিশু, যাদের সবচেয়ে ছোটটির বয়স 2 বছর। ইসরায়েলে গোটা গাজাকে বিধ্বস্ত করেছে। হামলা হয়েছে হাসপাতাল, ত্রাণ কেন্দ্রে। আন্তর্জাতিক ত্রাণ বন্ধ রেখেছে, ফের আমেরিকার সঙ্গে নিজেদের ত্রাণ সংস্থা তৈরি করেছে। অভুক্ত অসুস্থ মানুষ ভিড় করেছেন ত্রাণ কেন্দ্রে, সেখানেও চালানো হয়েছে গুলি। গাজার স্বাস্থ্য বিভাগ জানিয়েছে কেবল জুনেই ইসরায়েলের হামলায় 3000-এর বেশি প্যালেস্তানীয় নিহত হয়েছেন। মায়ানমারে গৃহযুদ্ধের কারণে গত 1.5 বছরে নতুন করে আরও 1.5 লক্ষ রোহিঙ্গা শরণার্থী সীমান্ত পেরিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছেন। রাষ্ট্রপুঞ্জের শরণার্থী বিষয়ক হাই কমিশনের সাম্প্রতিক রিপোর্টে একথা জানানো হয়েছে। ওই রিপোর্ট বলেছে, নতুন আশ্রয় প্রার্থীদের অধিকাংশই নারী ও শিশু। গত 2 বছরের যুদ্ধে জুন্টা সেনাকে হটিয়ে তার পুরোটাই দখল করে নিয়েছে বিদ্রোহী জোট 3 ব্রাদারহুড অ্যালায়েন্সের বৃহত্তম সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি। গত ডিসেম্বর থেকে মংডু, বুথিডং, পালেতাওয়ার শহর সহ মায়ানমারের রাখাইন প্রদেশের 80% বেশি এলাকা তাদের নিয়ন্ত্রণে। স্বাধীন ও সার্বভৌম কুর্দিস্তান রাষ্ট্র প্রতিষ্ঠার স্বপ্নে ইতি টেনে দেওয়া হয়েছিল 2 মাস আগেই। এবার তুরস্ক এবং ইরাকের সামরিক বাহিনীর উপস্থিতিতে অস্ত্র সমর্পণের প্রক্রিয়া শুরু করল কুর্দ সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি। সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, উত্তর ইরাকের পার্বত্য এলাকায় 100-র কাছাকাছি পিকেকে বিদ্রোহী আত্মসমর্পণ করেছেন। প্রসঙ্গত, গত ফেব্রুয়ারি মাসে পিকেকের অন্যতম প্রতিষ্ঠাতা নেতা তুরস্কের জেলে বন্দী আবদুল্লাহ ওশালান সংগঠন ভেঙে দিয়ে সংঘর্ষ বিরতির বার্তা দিয়েছিলেন। তুরস্কের প্রেসিডেন্ট রিচেপ তাইপ এরদোয়ান প্রতিশ্রুতি দিয়েছিলেন 4 দশকের সশস্ত্র লড়াইয়ের পথ ছাড়বেন কুর্দ যোদ্ধারা। এরপর মে মাসে পিকেকে নেতৃত্ব আনুষ্ঠানিকভাবে অস্ত্র সমর্পণের সিদ্ধান্ত ঘোষণা করেছিলেন। ব্রাজিল থেকে আমেরিকায় রপ্তানি হওয়া পণ্যে 50% শুল্ক চাপানোর পরদিনই পড়শি দেশ কানাডার পণ্যে চড়া শুল্ক আরোপ করার কথা ঘোষণা করলেন ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট জানিয়েছেন, কানাডার সমস্ত পণ্যের ওপর 35% শুল্ক আরোপ করা হচ্ছে। আগামী 1 আগস্ট থেকেই নয়া শুল্ক নীতি কার্যকর হবে বলে জানিয়েছেন তিনি। ইতিমধ্যেই কানাডার প্রেসিডেন্ট মার্ক কার্নের উদ্দেশ্যে চিঠি লিখে ফেলেছেন ট্রাম্প। হোয়াইট হাউস সূত্রে খবর, শুক্রবারের মধ্যে সেই চিঠি অটোয়ায় পৌঁছে যাবে। লন্ডন স্কুল অফ ইকোনমিক্সের সদ্য সমাপ্ত LSE ফেস্টিভ্যাল ভিশনস ফর দ্য ফিউচার অনুষ্ঠানে 2 নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন ও দারুন আসেমগ্লু 2টি সম্পূর্ণ ভিন্ন দৃষ্টিভঙ্গি তুলে ধরলেন, যা ভবিষ্যতের অর্থনীতি ও গণতন্ত্র চর্চার পথে নতুন আলো ফেলেছে। 91 বছর বয়সেও স্বচ্ছ চিন্তা শক্তিতে অমর্ত্য সেন তার বক্তব্যে জোর দিলেন নিশ্চয়তার বদলে সন্দেহ এবং কৌতূহল কেন্দ্রিক দৃষ্টিভঙ্গিকে বিস্তৃত করার ওপরে, যাতে অর্থনীতি চর্চা 21শ শতাব্দীতে আরও আন্তঃবিভাগীয় হয়ে ওঠে। তিনি বলেন, আজকের তথ্যে ভরা পৃথিবীতে কেবল সংখ্যাগত বিশ্লেষণ যথেষ্ট নয়, বরং সমাজ, রাজনীতি, ভূগোল ও মনোবিজ্ঞানের সঙ্গে মিলে অর্থনীতিকে দেখতে হবে। অন্যদিকে আসেমগ্লু তাঁর বক্তব্যে লিবারাল গণতন্ত্রের বর্তমান সংকটকে ব্যাখ্যা করলেন কঠোর ভাষায়। তার মতে, গণতন্ত্রের মূল স্তম্ভ কাজ, মর্যাদা ও অংশগ্রহণ আজ ধসে পড়েছে প্রযুক্তি ও শ্রেণী বিভাজনের চাপের মধ্যে। আসছি দেশের খবরে। 13 জুলাই কাশ্মীরের শহীদ দিবস ঘোষণার আবেদন জানিয়ে রাজ্যপাল এবং রাজ্য প্রশাসনকে চিঠি দিল ন্যাশনাল কনফারেন্স। চিঠিতে উল্লেখ করা হয়েছে, 1931 সালের সংগ্রামের কথা মাথায় রেখেই ওই দিন রাজ্যের শহীদ দিবস এবং ছুটি ঘোষণা করার জন্য। প্রসঙ্গত, 370 ধারা বাতিল করার পর 2020 সালে 13 জুলাই শহীদ দিবস এবং শেখ আবদুল্লাহর জন্মদিনের দিন ছুটি বাতিল করে রাজ্য প্রশাসন। উল্লেখ্য, 13 জুলাই 1931 সালে 22
22 জন কাশ্মীরের সাধারণ মানুষ রাজতন্ত্র শেষ করে গণতন্ত্র ফেরানোর দাবিকে সামনে রেখে আন্দোলন করতে গিয়ে শহীদ হন। ওই আন্দোলনের জেরে রাজ্যে নির্বাচন ঘোষণা করতে বাধ্য হন তৎকালীন রাজা হরি সিং। আমেদাবাদ বিমান দুর্ঘটনা স্মৃতি টাটকা। কেবল যাত্রী সুরক্ষা নয়, বিমান পরিষেবা নিয়ে গত কয়েক বছরে উঠতে থাকা গুচ্ছ অভিযোগও চলে এসেছে সামনে। তার অন্যতম যাত্রী পরিষেবা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একসময় বলেছিলেন যে যারা হাওয়াই চপ্পল পরে তাদের হাওয়াই জাহাজে চড়াবে তার সরকার। বাস্তবে দেখা গিয়েছে বিমানের ভাড়া এমন মাত্রায় বেড়েছে তার সময়ে এমনকি মধ্যবিত্ত অংশের নাগাল পাওয়া কঠিন হয়ে গিয়েছে। এয়ার ইন্ডিয়া ছিল রাষ্ট্রায়ত্ত সংস্থা। নরেন্দ্র মোদীর সরকার তা বেসরকারীকরণ করে আশ্বাস দিয়েছিল উন্নত পরিষেবার। বাস্তবে বেড়েছে টিকিটের দাম, তার সঙ্গে যোগ হয়েছে নিয়মিত দেরি, খাবারের খারাপ মানও। পহেলগাঁয়ে সন্ত্রাসবাদী হামলার পর যখন পর্যটকরা বিপাকে, ঠিক তখনই বিমানের ভাড়া প্রায় 10 গুণ বাড়িয়ে দেওয়া হয়। শ্রীনগর থেকে দিল্লি ইকোনমি ক্লাসে টিকিটের ভাড়া স্বাভাবিক সময়ে 6,000 থেকে 8,000 টাকা বেড়ে হয়েছিল 65,000 টাকা। শ্রীনগর থেকে কলকাতা বিমানের ইকোনমি ক্লাসের ভাড়া সাধারণত 8,000 থেকে 9,000 টাকা বেড়ে হয়েছিল 36,500 টাকা। বিভিন্ন মেট্রো শহরের জন্য বিমান ভাড়া 30,000 টাকা ছাড়িয়ে যায়। জন্মসূত্রে ভারতীয় নাগরিক হওয়া সত্ত্বেও হাসান শাহ নামে এক যুবককে জোর করে বাংলাদেশে পুশব্যাক করার অভিযোগ উঠেছে বিএসএফ এবং উপকূলরক্ষী বাহিনীর বিরুদ্ধে। সংবাদ সূত্রে জানা যায়, গুজরাতের বস্তি থেকে জোর করে তুলে হাত পা বেঁধে নৌকায় চাপিয়ে বাংলাদেশের সাতক্ষীরা জেলায় সুন্দরবনের চরে ছেড়ে দিয়ে যায় ভারতীয় বাহিনী। মে মাসের গোড়ায় ঘটনাটি ঘটে। বাংলাদেশ সরকার সেই সময় দাবি তুলেছিল হাসান সহ সেই দলে 3 জন জন্মসূত্রে ভারতীয় নাগরিক রয়েছেন। ওয়াশিংটন পোস্টের প্রতিবেদক হাসান জানিয়েছেন, গুজরাতের সুরাতের একটি বস্তিতে স্ত্রী এবং 4 সন্তানকে নিয়ে থাকতেন তিনি। আদতে সে পশ্চিমবঙ্গের বাসিন্দা, বাংলায় বলাই এই বিপত্তি। এপ্রিলের শেষ পর্বে হঠাৎই সেখানে হানা দিয়েছিল গুজরাট পুলিশের একটি দল। পরিবার থেকে বিচ্ছিন্ন করে হাত পা বেঁধে তুলে নিয়ে গিয়ে আটক করা হয় তাকে। তার আগে কেড়ে নেওয়া হয়েছিল ভারতীয় নাগরিকত্ব প্রমাণের যাবতীয় নথিপত্র। গত 5 জুলাই বিশ্বব্যাংকের রিপোর্ট উল্লেখ করে কেন্দ্রের আয় সমতায় সাফল্যের দাবি জানিয়েছে। কেন্দ্রের তথ্য বিভাগের বিবৃতিতে দাবি করা হয়েছে যে ভারত বিশ্বে আয় সমতার বিচারে 4 নম্বরে। আয়ের সমীক্ষাই নেই দেশে, তাহলে অন্য দেশের সঙ্গে আয়ের সমতার তুলনা করছে কি করে নরেন্দ্র মোদী সরকার? 2 ধরনের সমীক্ষায় তুলনাই বা হয় কি করে? কেন্দ্রের আয় সমতা প্রচারের তথ্য এবং সমীক্ষা পদ্ধতির ভিত্তিতে এই প্রশ্ন তুলল সিপিআইএম। শুক্রবার সিপিআইএম কেন্দ্রীয় কমিটি একটি পোস্টে তথ্যের কারচুপি নিয়ে সরব হয়েছে। সংশ্লিষ্ট নিবন্ধ প্রকাশ করেছে। নিবন্ধে বলা হয়েছে, ভারতে আয়ের সমীক্ষা হয় না, করা হয় খরচের সমীক্ষা। দরিদ্র অংশ যা আয় করে প্রায় তাই খরচ করে, কিন্তু ধনী এবং মহাধনী এমনকি সচ্ছল অংশ আয়ের কম অংশ খরচ করে বাকি অর্থ সরিয়ে রাখে। তাহলে ব্যয়ের সমীক্ষার ভিত্তিতে আয়ের সমতা ভারতে হিসেব করা হবে কি করেই বা অন্য দেশের সঙ্গে তুলনা করা হবে? শুক্রবার সন্ধ্যায় ফের ভূমিকম্প অনুভূত হলো দেশের রাজধানী শহর দিল্লিতে। বৃহস্পতিবার সকালে দিল্লিতে ভূমিকম্প আতঙ্ক ছড়িয়েছিল। তারপর 36 ঘন্টা না কাটতেই শুক্রবার সন্ধ্যায় কেঁপে উঠল দিল্লি। বৃহস্পতিবার সকালে হরিয়ানা ঝাজর জেলায় 4.4 মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। সকাল 9টা 4 মিনিটে এই কম্পনের জেরে দিল্লি এনসিআর সহ পার্শ্ববর্তী অঞ্চলেও ছড়িয়ে পড়ে আতঙ্ক। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, ভূমিকম্পের উপকেন্দ্র ছিল ঝাজর শহর থেকে 3 কিলোমিটার উত্তর পূর্বে এবং দিল্লি থেকে প্রায় 51 কিলোমিটার পশ্চিমে। মাটির 10 কিলোমিটার গভীরে উৎপন্ন হয় এই ভূকম্পন। বাবার গুলিতে তরুণ টেনিস খেলোয়াড়ের মৃত্যুর ঘটনায় চর্চা গোটা দেশ জুড়ে। অভিযুক্ত দীপক যাদবের কথায় কটাক্ষ সহ্য করতেই মেয়ে রাধিকাকে খুন করেছেন তিনি। তারপরেই চর্চায় উঠে এসেছে দীপকের সম্পত্তির পরিমাণ। জানা গিয়েছে মাসে অন্তত 17 লক্ষ টাকা আয় তার। রয়েছে বিলাসবহুল ফার্ম হাউসও। মেয়েকে গুলি করে খুন করেন দীপক। লোকজন কটাক্ষে খুব বিরক্ত ছিলাম। কয়েকজন আমার মেয়ের চরিত্র নিয়েও প্রশ্ন তুলেছিল। আমি মেয়েকে বলেছিলাম টেনিস একাডেমি বন্ধ করে দিতে, কিন্তু ও রাজি হয়নি। এই স্বীকারোক্তি দিয়েছেন দীপক যাদব।
এখন রাজ্যের খবর। বাংলা বলার অপরাধে ওড়িশায় আটক 16 পরিযায়ী শ্রমিক, উদ্বেগে পরিবার। চরসুজাপুর চাইছে অবিলম্বে এই 16 জনকে ফিরিয়ে আনার উদ্যোগ নিক প্রশাসন। শুধুমাত্র বাংলায় কথা বলার কারণে বাংলাদেশি সন্দেহে ওড়িশার ঝারসুগুদা জেলার বিজয়নগর থানার পুলিশ 16 জন পরিযায়ী শ্রমিককে আটক করেছে বলে অভিযোগ উঠেছে। এই শ্রমিকেরা সবাই পূর্ব বর্ধমান জেলার কেতুগ্রাম 2 নম্বর ব্লকের মৌগ্রাম পঞ্চায়েতের চরসুজাপুর গ্রামের বাসিন্দা। তাদের আটকের খবরে চরম উৎকণ্ঠা ছড়িয়েছে গোটা গ্রামে। আর্থিক বিনিয়োগের ভুয়ো ওয়েবসাইট খুলে প্রতারণার অভিযোগ। সেই ফাঁদে পা দিয়ে 2 মাস ধরে 36 লক্ষ টাকা দিয়েছিলেন বারাসতের এক চিকিৎসক। এই ঘটনায় এবার এক বেসরকারি ব্যাংকের কর্মীকে গ্রেপ্তার করল সিআইডি। এর আগে এই মামলায় এক প্রযোজককে গ্রেপ্তার করা হয়েছিল। প্রাথমিক শিক্ষক নিয়োগের যোগ্যতা নির্ধারণ পরীক্ষার ভুল প্রশ্ন সংক্রান্ত অভিযোগের মামলায় আবার নতুন কমিটি গঠন করল কলকাতা হাইকোর্ট। এর আগে এই মামলাতেই একটি কমিটি গঠন করে দিয়েছিল উচ্চ আদালত, কিন্তু কয়েকটি প্রশ্ন নিয়ে কমিটির সদস্যদের মধ্যে মতভেদ তৈরি হয়, ফলে চূড়ান্ত কোনো সিদ্ধান্তে পৌঁছতে পারেনি ওই কমিটি। শুক্রবার তাই নতুন কমিটি গড়ে দিয়েছে হাইকোর্ট। 2017 এবং 2022-এর টেটে 47টি ভুল প্রশ্ন ছিল বলে অভিযোগ। নতুন কমিটিতে থাকবেন প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়, যাদবপুর বিশ্ববিদ্যালয় এবং প্রাথমিক শিক্ষা পর্ষদের একজন করে বিশেষজ্ঞ। বিচারপতি সেনের ডিভিশন বেঞ্চ জানায় ওই কমিটি যাচাই করে দেখবে প্রশ্নে ভুল ছিল কি না। শেষে খেলার খবর। উইম্বলডনে সেমিতে বিদায় আহত জোকোভিচের। ফাইনালে আলকারাজের সামনে সিনার। ফরাসি ওপেন ফাইনালের পুনরাবৃত্তি উইম্বলডনেও। সেমিফাইনালে বিশ্বের 1 নম্বর ইয়ানিক সিনারের কাছে 3-6, 3-6, 4-6-এ হারলেন নোভাক জোকোভিচ। ভারতের ঘরোয়া ফুটবলের আকাশে আরও অন্ধকার। এতদিন যা নিয়ে জল্পনা চলছিল সেটাই সত্যি হলো। আপাতত আইএসএল মুলতবি রাখল আয়োজক ফুটবল স্পোর্টস ডেভেলপমেন্ট লিমিটেড। শুক্রবার সকল ক্লাবকে চিঠি পাঠিয়ে তা জানিয়ে দেওয়া হয়েছে সর্বভারতীয় ফুটবল ফেডারেশনকেও। আজকের মুখ্য বার্তা এই পর্যন্ত। নমস্কার।